এর মাঝে মাইকেল চাকমা, যিনি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের শিকার হয়েছিলেন, তিনি ৩রা এপ্রিল ২০১৯ সালে ঢাকা থেকে তাকে গুম করা হয়েছে। ৯ এপ্রিল ২০১৯ সালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুম করা হয় এবং ৫ বছর ৩ মাস ২৭ দিন তাকে গোপন কারাগারে, যেটা আপনারা বহুল আলোচিত জানেন যে কিভাবে গোপন বন্দিশালায় তাকে আটক রাখা হয়, সেই জায়গায় তাকে আটক রাখা হয়েছিল। আয়নাঘরের যে সমস্ত স্টোরি আপনারা ইতিমধ্যে শুনেছেন, বিভিন্ন ভিকটিমের বর্ণনা থেকে, মিডিয়ার যে রিপোর্ট হয়েছে সেগুলোর থেকে, গুম কমিশনের বক্তব্য থেকে, ঠিক একই কায়দায়, একই প্রক্রিয়ায়, একই প্যাটার্নে তাকে এতগুলো বছর আটক রাখা হয়েছিল। বিপ্লবের পরে দেশ স্বাধীন হবার, দ্বিতীয়বার স্বাধীন হবার পরে, অর্থাৎ ৭ই আগস্ট ২০২৪ সালে তাকে ঢাকা থেকে লম্বা একটা জার্নি করে, মানে ধারণা করা হয় যে ঢাকা থেকেই তাকে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ জার্নির পরে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কোনো একটা অংশে ১২ কিলোমিটার দূরে সেখানে এক জঙ্গলের মধ্যে তাকে ছেড়ে চলে আসা হয় এবং তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন, কিভাবে তাকে রাখা হয়েছিল, সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছিলেন। আজকে উনাকে যে গামছা দিয়ে তার চোখ এবং হাত বাঁধা হয়েছিল সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন। যখন তাকে ছেড়ে দেওয়া হয়, এইভাবে চোখ বেঁধে, হাত বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেই অবস্থায় পরবর্তী সময় উনি যখন উদ্ধার পান, তারপরে ওই গামছাগুলোকে তারপরে উনি গিয়ে আবার জঙ্গল থেকে সেগুলো আবার নিয়েও আসেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি। আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে, সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি, মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি। উনি কয়েকদিনের মধ্যে আবার তার যে বক্তব্যগুলো আছে গুছিয়ে আবার লিখে আমাকে আরও বিস্তারিত তথ্য দেবেন। আপনারা জানেন যে আমাদের কাছে লিখিত অভিযোগ না করলেও আমরা আমলে গ্রহণ করতে পারি, আমাদের আইনে সেই সুযোগ আছে। তো উনি মৌখিকভাবে যে স্টেটমেন্ট এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে করেছেন, সেটাই আমরা আমলে নিচ্ছি এবং সেটাকে সূত্র ধরে আমাদের তদন্ত শুরু হয়ে যাবে। পরবর্তী সময়ে উনি যে সমস্ত বক্তব্য এবং অন্যান্য প্রমাণাদি, তার গুম হয়ে যাওয়ার পরবর্তী সময়ে মিডিয়াতে যে সমস্ত রিপোর্ট হয়েছিল বা আরও যা কিছু আছে, সেগুলো উনি আমাদেরকে সরবরাহ করবেন। তবে আমরা আজকের থেকেই তার অভিযোগটা আমলে গ্রহণ করে ফেললাম, আর বাকি যে বিষয়টা ওনার উপরে কি হয়েছিল যতদূর সম্ভব উনি আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন। এটা কি ওই অন্যান্য গুমের সাথে ট্যাগ হয়ে চলবে, না এটা আলাদাভাবে মামলা হিসেবে ট্যাগ হবে, অন্তর্ভুক্ত হবে? দেখুন, আমাদের কাছে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মামলা সবগুলো কিন্তু একই। এখন এইখানে নির্ভর করবে যে উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের প্রত্যেকের ব্যক্তির বিরুদ্ধে, অধিকাংশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা কিন্তু আমরা চলমান রেখেছি। এর সাথে যদি অতিরিক্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু গুমের ব্যাপারে ওভারঅল বাংলাদেশে যতগুলো গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা মূলত একটা সূত্র ধরেই চালু করব। পরবর্তীতে নেসেসিটির আলোকে ব্যক্তি বিশেষে ভাগ ভাগ করে যদি প্রয়োজন হয় তাহলে ভাগ ভাগ করে তদন্ত হবে, যদি একসাথে তদন্ত করার দরকার হয় একসাথে হবে, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে।